নমস্কার আমার প্রিয় ছাত্ররা। আজ 22শে এপ্রিল ওয়ার্ল্ড আর্থ ডে, বিশ্ব ধরিত্রী দিবস। এই ধরিত্রী দিবসের বিশেষ দিনে আমি মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর পাঠ্য বইয়ের একটি অত্যন্ত সুন্দর ও 2021 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টেড হিউজেসের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতাটা আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা খুব মনোযোগ সহকারে টেক্সট বইটা বের করবে, লেসন 4 পেজ নম্বর 31, এবং আমার সাথে সাথে আমি যখন কবিতাটা পড়বো তখন তোমরাও সেখানে ফলো করবে, যাতে করে তোমরা বেটার কম্প্রিহেন্ড করতে পারো। দেখো, আমাদের সত্যিকারের পরিবার হলো এই প্রকৃতি, এর গাছপালা, নদ নদী, জীবজন্তু, পাক পাখালি সব কিছু। অথচ আমরা দেখেছি কিছু লোভী, স্বার্থান্বেষী, অর্থপিপাসী মানুষ নগর সভ্যতার পতনের জন্য নির্বিচারে নিষ্ঠুরভাবে গাছপালা নষ্ট করেছে, কেটেছে এবং এখনও কাটছে। তাদের এই ধ্বংসলীলায় আমাদের পরিবেশের একের পর এক অরণ্য নষ্ট হয়ে গেছে বা হতে চলেছে। এই কবিতায় আমরা দেখব টেড হিউজেস এই কবিতায় স্বপ্নে তিনি দেখছেন যে অরণ্যের অধিকার পেতে একদল ওক গাছ তাকে ঘিরে ধরে আছে এবং তাকে দিয়ে শপথ করিয়ে নেয় যে তোমরা যখনই দেখবে একটি ওক গাছ কাটা পড়ে আছে, তুমি শপথ নেবে তার বদলে তুমি 2টো ওক গাছ রোপণ করবে। কবির যখন স্বপ্নভঙ্গ হন, তিনি দেখেন তার প্রকৃত চৈতন্যের উদ্ভব হয়, তার প্রকৃত চৈতন্য উদয় হয়, অর্থাৎ তার বিবেকের প্রকৃত জাগরণ হন। তিনি বুঝতে পারেন এই প্রকৃতি হলো আমাদের সত্যিকারের একান্ত নিজস্ব পরিবার। আমরা কি দেখছি? আমরা এই মুহূর্তে বুঝতে পারছি যে ক্রমবর্ধমান মানব সভ্যতায় উন্নয়নের নামে দশকের পর দশক প্রকৃতিকে অবহেলা করে আজ আমরা এক ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন। অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হয়েছিল, তার মাধ্যমে নগর সভ্যতার সূচনা হয়েছিল। সেই থেকে যন্ত্র আশ্রিত সভ্যতা, শিল্প উৎপাদনে কলকারখানার সৃষ্টি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমার বিস্ফোরণ এবং তারপরেও যুদ্ধোত্তর পারমাণবিক শক্তি প্রতিযোগিতা, সব মিলিয়ে আমরা এই পৃথিবীর পরিবেশকে দূষিত করে তার স্বাভাবিকতাকে নষ্ট করেছি। জড়জগতের বৈভব, প্রাচুর্য, বিলাসবহুল জীবনযাত্রার মোহে আমরা মেনে নিয়েছি ইটের পর ইট। আমরাই সৃষ্টি করেছি বিশ্ব উষ্ণায়ন তথা গ্লোবাল ওয়ার্মিং। অথচ দেখো, বিগত শতাব্দীতে আমাদের দেশেই ঘটে গেছে নানান রকমের পরিবেশ বাঁচাও আন্দোলন, যেমন মেধা পাটেকরের নেতৃত্বে নর্মদা বাঁচাও আন্দোলন, জঙ্গল বাঁচাও আন্দোলন, সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে চিপকো আন্দোলন, এছাড়া বিখ্যাত পক্ষী বিশারদ সেলিম আলীর নেতৃত্বে সাইলেন্ট ভ্যালি আন্দোলন। অথচ আমরা দেখছি এইসব সত্ত্বেও, এবং এছাড়াও শুধু তাই নয়, এই বর্তমান শতাব্দীতে আমরা দেখছি এক 16 বছর এক সুইডিশ তরুণীর গ্রেটা থুনবার্গের ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলন সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কিন্তু এসব সত্ত্বেও পৃথিবীর যারা রাষ্ট্রপ্রধান তাদের বিন্দুমাত্র প্রণাম করেনি। উল্টে বিশেষ করে উন্নত দেশগুলি সুপার পাওয়ার হওয়ার জন্য প্রকৃতির স্বাভাবিকতা বিনষ্ট করে বাস্তুতন্ত্র পরিবেশ করে পৃথিবীকে এক সমূহ সংকটের সামনে এসে দাঁড় করে দিয়েছে। তাই আজ 22শে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস। এই ধরিত্রী দিবসে আমি আশা রাখছি কবি টেড হিউজের এই কবিতার সুর ধরেই আমাদের মনের, আমাদের মানসিকতার, আমাদের মননের পরিবর্তন ঘটুক। আসো আমরা সকলে মিলে এক নতুন পৃথিবী, এক ধরিত্রী গড়ে তুলি এবং নতুন প্রজন্মের জন্য এক নতুন পরিবেশ তাদেরকে আমরা উপহার দিয়ে যাই। চলো শুরু করছি আজকের কবিতা। এই কবিতার কবি টেড হিউজেস সম্বন্ধে আমরা কিছু জেনে নিই এবং আমি তোমাদের আবার অনুরোধ করছি তোমরা তোমাদের টেক্সট বইটা বের করে নাও, পেজ নম্বর 31 এবং মাই ওন ট্রু ফ্যামিলি লেসন 4 by টেড হিউজেস. Let's have a look about the life of Ted Hughes. Who is Ted Hughes? Ted Hughes is one of the greatest versatile, prolific poet, playwright and writer. This great personality, Edward James Ted Hughes, popularly known as Ted Hughes, was born on 7th August 1930 in the West Riding district of Yorkshire, a small province of England. He
along with his parents, spent a quiet childhood in the rural setup of Yorkshire, and his elapsing of earlier days in the lap of nature had inculcated a deep impression upon his mind. ছোট থেকেই পরিবেশের সঙ্গে বড় হওয়া তার মনে এক গভীর ছাপ রেখে যায় এবং later on all his different poems that had published in the after 1954 when he got his graduate degree from Cambridge University, in each of every poem he highlighted the environmental issues. He raised his voice against environmental issues. This great poet, Ted Hughes, became the poet laureate of England since 1984 till his death in 1998. In this poem, My Own True Family, he strongly describes the magical experience of a young child in an orchard and indicates that human beings and trees should thrive as a single family. এই কবিতায় তিনি আলোকপাত করেছেন যে একটা কবি তিনি নিজেকে একটা ছোট্ট শিশু হিসেবে তিনি উপস্থাপিত করেছেন এবং তার জঙ্গলে একটা ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স হয়েছিল একটা কোথায় ওকুটে। এবং এই কবিতায় তিনি আলোকপাত করেছেন কি করে যে মনুষ্য জাতি এবং পৃথিবীর জন্মলগ্ন থেকে থাকা এই বৃক্ষরাজি একসঙ্গে বেড়ে ওঠা উচিত। ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট। শুধু তাই নয়, এই কবিতাটা আমাদেরকে একটা আই ওপেনিং পোয়েম তোমরা বলতে পারো। এটা স্ট্রংলি ফোকাস করে কার উপর? টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। অর্থাৎ মানব জাতির কল্যাণের জন্যই আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হবে এবং তার লালন পালন করতে হবে। যদি আমরা প্রকৃতিকে না বাঁচাই তাহলে মানব জাতি খুব তাড়াতাড়ি ধ্বংসের অভিমুখে পতিত হবে। Now let's read the poem, and I am requesting once again all my dear students, please take out your textbook, page number 31, and start reading along with me so that we can have a better explanation and better comprehension of this beautiful poem that might have a great chance to come in 2020 MP exam. So let's start the poem. Once I crept in an orchard, I was looking for a step. So, like a story, the poem begins with the adverb once. That means once upon a time, one day in the past. I was looking for a stag. Stag means a male deer. Stag means a male deer. So there is another word, crept. Crept means went or entered stealthily. মানে চুপিসারে বা গুড়ি মেরে প্রবেশ করা। ওকুট মানে ওক গাছের বন। I was looking for a stag. Stag means a fully adult male deer. But look, my dear students, the purpose of looking for a stag is not clear. তিনি কেন পুরুষ হরিণের সন্ধান করছিলেন? Literally, stag stands for ideal quest. But I think the poet Ted Hughes might be hunted by the beauty of the deer. Ted Hughes, is well known for his fascination for animals. He loved to look at animals, study their nature, and was thrilled to see their beauty and ferocity. He liked their company and analyzed poetically humanity in respect of animality. তিনি জন্তু জানোয়ার দেখতে পছন্দ করেন, তাদের স্বভাব পর্যবেক্ষণ করতে পছন্দ করেন, তাদের রূপ ও হিংস্রতায় তিনি শিহরিত হতে ভালোবাসতেন। তিনি তাদের সঙ্গ পছন্দ করতেন এবং পশুত্বের প্রেক্ষিতে মনুষ্যত্বকে কাব্যিকভাবে বিশ্লেষণ করার জন্য তিনি অত্যন্ত ইফেক্টিভ ছিলেন, তিনি অত্যন্ত স্বাবলম্বী ছিলেন। তাহলে আমরা দেখলাম যে স্ট্যাগ বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে আইডিয়াল কোয়েস্ট লিটারালি, কিন্তু এখানে স্ট্যাগ বলতে তার হয়তো হতে পারে যে জীবজন্তুদের প্রতি তার আকর্ষণীয় যিনি তিনি সুপ্রসিদ্ধ ছিলেন, জন্তু জানোয়ারদের দেখতে বা তাদের স্বভাব পর্যবেক্ষণ করতে, তাদের স্বরূপ বিশ্লেষণের জন্য বা তাদের রূপ ও হিংস্রতায় তিনি শিহরিত হতে ভালোবাসতেন। I met an old woman there, all nobly stick and rag. Met that is came across, হঠাৎ করে সাক্ষাৎ হলো। An old woman there, all nobly stick and rag. দেখো, an old woman there, an old woman মানে বুঝতে পারছো একজন বৃদ্ধ মহিলা। But here the identity of the old woman is not clear. She might be the embodiment of ancientness of nature on the earth. বৃদ্ধ মহিলার দেখো এই কবিতায় কিন্তু যে পরিচয়টা, এই বৃদ্ধ মহিলার কে, হু ইজ দ্যাট ওল্ড ওম্যান, এখানে কিন্তু বৃদ্ধ মহিলার পরিচয়টা স্পষ্ট নয়।
হতে পারে তিনি প্রকৃতির বা পৃথিবীর আদিমতার মূর্ত রূপ। শি ইজ প্রবাবলি নেচার or mother nature or the old art in human shape imagined by the poet. সে হতে পারে, এই বৃদ্ধ মহিলা কিন্তু একটা কল্পিত মানবরূপী প্রতিভাত প্রকৃতি হয়তো, বা আদি বসুন্ধরা। আবার আর একটা সেন্স আমরা বলতে পারি, শি মে অলসো স্ট্যান্ড ফর হিউম্যান কনসায়েন্স। আমি একটা শব্দ বলছি, কনসায়েন্স, CONSCIENCE, কনসায়েন্স, নট কনসিয়েন্স। উচ্চারণটা হচ্ছে কনসায়েন্স, কনসায়েন্স মানে বিবেক। তাহলে শি মে অলসো স্ট্যান্ডস ফর হিউম্যান কনসায়েন্স। তাহলে আমরা কি বললাম, আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার। এখানে আই স্ট্যান্ডস ফর দ্য পোয়েট টেড হিউজেস হিমসেলফ। He imagined himself to be a child, and all these happenings had happened in his dream. The poet in his dream dreamed that once he crept in an oak. That means the poet describes or gives account of a past experience. There he crept. Crept means went or entered stealthily in an oak for looking for a stag. There he met an old woman. So the old woman, the identity of the old woman is not clear. She probably mother nature or the old art in the shape of a human imagined by the poet Ted Hughes. She may also stand for human conscience. তিনি এমনও হতে পারে, তিনি মানব বিবেকের প্রতীকও হতে পারেন। তাহলে একদিকে তিনি মাদার নেচার হতে পারেন, তিনি আদি মানবতার প্রকৃত রূপ হতে পারেন, অথবা আদি বসুন্ধরা হতে পারেন, এমনকি তিনি আমাদের মানব বিবেকেরও প্রতীক হতে পারেন। দেখো আরেকটা ওয়ার্ড আছে, অল নোবলি স্টিক অ্যান্ড র্যাক। নোবলি, এই নোবলি কথাটা একটা অ্যাডজেক্টিভ। এই নোবলি কথার অর্থ হচ্ছে আনস্টেডি অর হ্যাভিং স্মল হার্ড লামস। আনস্টেডি বা হ্যাভিং স্মল হার্ড লামস, অর্থাৎ টলমলে বা গাঢ়যুক্ত। তখন স্টিক মানে জানো, স্টিক মানে লাঠি। আ উডেন ক্লাব অর স্টিক ইউজ বাই ওল্ড পারসনস অ্যাজ এ সাপোর্ট while walking. All nobly stick and rag. Rag means tattered or tan clothes, অর্থাৎ ছিন্ন বস্ত্র। She said, I have a secret here inside my little bag. ভালো করে দেখো, she said, I have your secret here inside my little bag. কি বলছে? সে বলছে যে এখানে দেখো, I have your secret, আমার কাছে তোমার এই ছোট্ট থলিটির মধ্যে তোমার গোপন তথ্য আছে। Now the question comes up. What is the secret of the poet? What is the secret of the poet? The question remains unanswered. The question remains unanswered. Actually, this is a suggestive poem, and through this poem, the poet makes us think and feel. এই ধরনের যে সংকেতধর্মী কবিতাগুলো হয়, সেখানে কবিতা বা কবি আমাদের কি করে? আমাদের ভাবতে সাহায্য করে, আমাদের অনুভব করতে বাধ্য করে। এখানে তার সিক্রেটটা কি, কবির গোপনীয়তা কি? দেখো, দ্য পোয়েট স্ট্যান্ডস ফর হিউম্যানিটি। পিপল অফ দ্য আর্থ আর আউট টু ডিস্ট্রয় নেচার। ইন দ্য নেম অফ সিভিলাইজেশন দে এনক্রোচ আপন ফরেস্ট, and therefore forests are on the way to extinction. Human life therefore is in huge danger. But some sane and sensible humans often feel the pains, often feel the torments, often feel the anguish. They suffer the qualm of conscience. তারা বিবেকের দংশন অনুভব করেন। হতে পারে এই কবিও তাদের মধ্যে একজন। মাদার নেচার নোস হিজ সিক্রেট। সো মাদার নেচার তার সমস্ত গোপন ব্যাপারটা জানেন। সো ইন আ ফ্যান্টাসি when the poet roams in the magic land of Oakwood, Mother Nature appears before him and tries to disclose the inner secret of the poet. ফলে এই যে কবির যে অন্তর্নীল যন্ত্রণা, এই যন্ত্রণাই হচ্ছে তার প্রকৃত গোপন তথ্য, যেটা প্রকৃতিমা ভালো করেই জানেন। সো ইন হিজ ফ্যান্টাসি when the poet roams in the magic land of the Oakwood, Mother Nature appears before him and tries to disclose what? The inner secret of the poet. অর্থাৎ কল্পনায় কবি যখন ওকবনের সেই জাদু দেশে ভ্রমণ করছিলেন, তখন হঠাৎ করে প্রকৃতিমা তার সামনে এসে উপস্থিত হন এবং তাকে তার যে সেই লালিত গোপন তথ্যটা, সেই তথ্যটাকে তিনি ব্যক্ত করেন। অর্থাৎ এই যে প্রকৃতি যে সবসময় টর্চার হচ্ছে, তাদের যন্ত্রণার কথা, যাতনার কথা, বেদনার কথা, সেই মর্মাহত হবার কথা তিনি যেন সেই কবিকে তিনি বলছেন, তার সিক্রেটটা সেটাই সেই তার গোপন কথা। She began to cackle and I began to quake. Cackle
not mark the word cackle. Cackle literally the sound of a goose. But here, the word cackle means laugh in an unpleasant way. অর্থাৎ অট্টহাস্যভাবে হাঁটা, একটা বিকৃতভাবে হাসা। She began to cackle. তারপরে কথাটা বলে সে বিকৃতভাবে অট্টহাস্য হাসতে লাগলো। And I began to quake. Quake মানে হচ্ছে কাঁপা, tremble in fear or nervousness. দেখো, the cackling of the woman made the poet shake or stream or quake in great panic of fear. The old lady, through her awkward smile, frightened the least poet. She began to cackle and I began to quake. She opened up her little bag and I came twice awake. সে কি করলো? সে তার ব্যাগটাকে, তার ছোট্ট থলেটাকে সে ওপেন আপ করলো। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। আমি দ্বিতীয়বারের জন্য আমার জাগরণ হলো। আন্ডারলাইন দ্য পোর্শন, আই কেম টুয়াইস অ্যাওয়েক। দেখো, দ্য পোয়েট had an experience of dream. In dream, the poet entered the oakwood. It was his first consciousness. যখন তিনি ওক বনে প্রবেশ করলেন, এবং যখন তিনি ওক বনে প্রবেশ করলেন, as he was in the company of his own true family, তখন তার প্রথমবারের জন্য জাগরণ হলো। কিন্তু যখন সেই বৃদ্ধ মহিলার সাথে দেখা হলো, অর্থাৎ প্রকৃতির মার সাথে দেখা হলো, প্রকৃতি মা তাকে কি করলো? She disclosed the poet the secret. She made the poet feel deeply the pains, the sufferings, the distress, the misery of the trees. The poet also realized what danger awaited humanity at large at the expense of the decline or the destruction of the forest. অর্থাৎ কবি উপলব্ধি করেন যে বনভূমির যে ক্রমান্বয়ে ক্ষয় হচ্ছে, এই ক্রমিক ক্ষয়ের ফলে কি চরম বিপদ, কি চরম অশনির সংকেত মানব জাতির জন্য অপেক্ষারত। সো this awakening might be the poet's second state of awakening. ফলে এই যে জাগরণ, অর্থাৎ তিনি যে জানতে পারলেন, তাহলে কবি যখন প্রথম সেই ওক গাছের, অর্থাৎ তার প্রকৃত নিজস্ব একান্ত পরিবারের সান্নিধ্যে হলো, সেটা তার প্রথম জাগরণ ছিল। কিন্তু যখন সেই বৃদ্ধ মহিলা অর্থাৎ মাদার নেচার তার সামনে ব্যাগটিকে ওপেন করলো, যখন সে ব্যাগটির মধ্যে দেখলো এবং দেখে সে জানতে পারলো, তার সঙ্গে একটা রিয়েলাইজেশন হলো যে এই গাছেরা কতটা যন্ত্রণায় আছে, তাদের প্যাংস, তাদের পেইন্স, তাদের ডিস্ট্রেস, তাদের মিজারি, তাদের টর্মেন্টস, এই সমস্ত জিনিসগুলো কবিকে সেলফ রিলেশন করলো যে আমরা যে একটার পর একটা আনলিস্ট করছি এই পেইন্সগুলো কাছের প্রতি, আমাদের নিজস্ব ফ্যামিলি মেম্বার্সদের প্রতি, তার জন্য আমাদের জন্য আগামী দিনে একটা অশনি সংকেত পরিবেশে আমাদের মানব সভ্যতার জন্য এই নষ্ট করছে, প্রকৃতিকে বিনষ্ট করবার জন্য। Surrounded by steering tribe and mid tide to a state. That is surrounded মানে হচ্ছে enclosed or encircled. The very word surrounded means enclosed or encircled. By steering tribe. Steering means look fixedly or having on eyes fixed on something. Tribe, the very word stands, the tribe has a sense of ancientness. Actually, the poet Ted Hughes here personifies the oak trees to be like human qualities. তোমরা in the earlier classes, you have had some conception about personification. What is personification? Personification means the attribution of living qualities to an inanimate object. অর্থাৎ এই যে অ্যাট্রিবিউশন করা, অর্থাৎ কোনো জড়বস্তুর মধ্যে যখন প্রাণদান করি, প্রাণ সঞ্চার করি, তখন তাকে আমরা বলি অ্যাট্রিবিউট করা। এই যে জড়বস্তুর মধ্যে প্রাণদান করছি, তখন সেটা জীবিত বস্তুর আচরণ করছে, এটা পার্সনিফিকেশন বলা হয়। সো হিয়ার সারাউন্ডেড বাই স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি ট্রাইড টু স্টে, অর্থাৎ কবির যখন দ্বিতীয়বার জাগরণ হলো, তিনি দেখলেন যে একদল ট্রাইব বলতে ওক গাছকে বোঝানো হয়েছে। কেন? বিকজ দ্য ট্রিজ সিন্স দ্য বিগিনিং অফ দিস ইউনিভার্স, দে আর অন দিস ইউনিভার্স and they are the earliest settlers of this earth. So their ancientness, for their ancientness, the poet treated them like the tribal people, like the ancient persons of this universe. Surrounded by steering tribe, অর্থাৎ সেই প্রাচীন ওক গাছগুলো যারা পৃথিবী সৃষ্টির আদি লগ্ন থেকে আছে, তারা কি করছে? তাকে ঘিরে ধরে আছে এবং তাকে এক দৃষ্টিতে নিষ্পলক চোখে তাকিয়ে আছে। And me tied to a stake. Stake means একটা strong post, একটা খুঁটি। That means এখানে ওক গাছের ট্রাঙ্কগুলোকে বোঝাচ্ছে, ওক গাছগুলোকে বোঝাচ্ছে। Me tied মানে শক্ত করে বাঁধা আছে, নট করা আছে। They said, we are the oak trees and your own true family. তারা বলল, আমরা ওক গাছ and your own true family, আমরাই তোমার একান্ত নিজস্ব পরিবার।
উই আর চপ ডাউন, এই লাইনটা খুব ভালো করে লক্ষ্য করবে তোমরা। উই আর চপ ডাউন, উই আর টর্ন আপ, বাট ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। Underline the sentence. You do not blink an eye. We are chopped down, we are torn off, but you do not blink an eye. So chop down means ঘ্যাচ ঘ্যাচ করে কেটে ফেলা, অর্থাৎ cut with an axe to fell the tree completely. And torn off means broken to pieces, অর্থাৎ ছিন্ন ভিন্ন করে দেওয়া। বলছে we are chopped down, we are torn off, you do not blink an eye. This is the key sentence of this poem. That means the poet here wants to highlight, wants to mark, wants to poignantly indicate the pains and sufferings that we, the human beings, the sophisticated persons or sophisticated beings of this universe, are unleashing these tortures to our family members, that is the trees. The trees here expresses their agony. It is a tale of pain. Man's cruelty, man's inhuman behavior is totally highlighted vividly here in this sentence. So this is, I think, the key sentence of this poem. We are chopped down. That means we cut inhumanly, ruthlessly with an axe to fell the tree completely. We are torn up. We are broken into pieces. If you do not blink an eye. The blink an eye means man's callousness, man's indifference, man's nonchalant attitudes, man's nonchalant attitudes towards trees, without which we cannot survive, without which our survival will remain to be a question. So you do not blink an eye মানে হচ্ছে তোমরা আমাদের দিকে, আমাদের মানুষ আমাদের বিনাশের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন, তারা এইদিকে একবারও চক্ষুপাতও করে না, কর্ণপাতও করে না। সো এই যে গাছের যে যন্ত্রণা, এটা একটা, এই যে সেন্টেন্সের মধ্য দিয়ে ম্যানস ক্রুয়েলটি is totally indicated and vividly and poignantly expresses through this line. Here, unless you make a promise now, সেই ওক গাছের দল যেন কবিকে দিয়ে একটা শপথ করে নিয়েছে। Unless you make a promise now, promise means oath, promise means pledge, promise means vow. Unless you make a promise now, ঠিক এই মুহূর্তে এক্ষুনি তুমি যদি প্রতিজ্ঞাবদ্ধ না হও, তুমি যদি প্রতিশ্রুতিবদ্ধ না হও, now, look at the word now. The very word now is very important. দেখো, in the same sentence, unless you make a promise now, and the next phrase start with now you are going to, next clause the sentence begins with the word now. So mark the word now. देखो, now you are going to die, now you are going to die. देखो, the very word now is twice used. The repetition of the word is highly suggestive. The trees mean to suggest that enough is done to undo them. trees এখানে বলতে চেয়েছে যে তাদেরকে যে বিনষ্ট করতে ঢের কিছু করা হয়েছে। আমরা মানব জাতি গাছকে মারবার জন্য অনেক প্রচেষ্টা করেছি, অনেক প্রচেষ্টা চালিয়েছি এবং করেও যাচ্ছি। সো দে নো লঙ্গার ওয়ান্ট টু বি টর্চার্ড বাই ম্যানকাইন্ড। তারা আর মানব জাতির দ্বারা আর টর্চার হতে চায় না। দে নিড অ্যান ইমিডিয়েট রেমেডি। ম্যান শুড স্টপ কিলিং দেম ইমিডিয়েটলি, otherwise nature is ready to take revenge upon him or upon them. The poet T.T. Hughes, the lover of nature, is a representative of mankind. That's why it is a direct warning through the poet to the humanity. Look, unless you make a promise now. So I have discussed now, mark the word now. It is twice used. The repetition is highly suggesting the man's cruelty, inhumanity and barbarity that we had unleashed towards our family members. Whenever you see an oak tree felled means cut down or hew down or chop down, অর্থাৎ কেটে ফেলা, সম্পূর্ণ গাছকে নিধন করা। whenever you see an oak tree felled, তুমি যখনই দেখবে একটি ওক গাছকে মেরে ফেলা হয়েছে, swear মানে শপথ করা, অর্থাৎ ওথ করা, প্লেজ করা। তুমি প্লেজ করো, নাও ইউ উইল প্ল্যান টু, তুমি শপথ করো যে তুমি যখনই দেখবে যে একটা ওক গাছকে কেটে ফেলা হয়েছে, তুমি সঙ্গে সঙ্গে দুটো গাছকে তুমি লাগাবে। আনলেস ইউ সোয়ার, অর্থাৎ তুমি যদি শপথ গ্রহণ না করো, তুমি যদি তোমার প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর না হও, দ্য ব্ল্যাক ওক বার উইল রিঙ্কেল ওভার ইউ, অর্থাৎ রিঙ্কেল মিনস দ্য বার, রিঙ্কেল মিনস মানে ব্ল্যাক স্পট, রিঙ্কেল মিনস দ্য ওয়াইজেন ফ্রম, যেরকম হয় সেই ওয়াইজেন স্কিন হয়ে যাওয়া, অর্থাৎ কুচকে যাওয়া, কালো বলিরেখা পড়ে যাওয়া। বলছে দ্য ওক বার্ক মানে হচ্ছে বলকল, ছাল। বলছে দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল উইল ইউ, অর্থাৎ ওক গাছের কালো ছাল তোমার শরীরে কালো ছোপ দাগ বা কালো বলিরেখা ফেলে দেবে।
অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, এবং সেই ওক গাছের শিকড়েই তোমাকে প্রথিত করবে, ওয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রু, যেখানে তুমি জন্মেছো কিন্তু তোমার বৃদ্ধি হবে। দ্যাট মিনস দ্য পোয়েট্রি ওয়ান্টস টু ইন্ডিকেটস দ্য স্টান্ট ওয়ার্ল্ড। দ্যাট মিনস যে আমরা যদি বৃক্ষকে ছেদন করি ইনহিউম্যানলি, ইফ ইউ কাট ডাউন ট্রিজ ইনহিউম্যানলি, হোয়াট উইল হ্যাপেন? The stunt of this environment will certainly be stopped, is completely stopped with the inhuman cutting down of trees. আমি কিছুক্ষণ আগেই বলছিলাম কবিতার শুরুতে যে যখন আমাদের এই অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লবের ইংল্যান্ডের শিল্প বিপ্লবের হাত ধরে যখন নগর সভ্যতার পতন ঘটলো, যন্ত্র সভ্যতার শিল্প কলকারখানার সৃষ্টি হলো, আমরা অবিচারে কী করতে শুরু করলাম? আমরা অবিচারে না জেনে বুঝে একের পর এক গাছ কাটতে শুরু করলাম। আমাদের জড়পদার্থের প্রতি বৈভব, আমাদের সেই প্রাচুর্য এবং বিলাসবহুল জীবনযাত্রার যে মোহ, সেই মোহকে আমরা আলিঙ্গন করলাম এবং কেটে ফেললাম একের পর এক গাছ। আমরা আলিঙ্গন করলাম ইটকে এবং আমরা আবাহন করলাম বিশ্ব উষ্ণায়নকে। তার ফলে দেখতে পাচ্ছি যে বিশ্ব উষ্ণায়নের ফলে যে চরম ক্ষতি এবং মানব সভ্যতার চরম সংকটের মুখে আজ দাঁড়িয়ে আছে, তার মূল হচ্ছে এই বৃক্ষকে রোপণ নিধন করা। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বোস, এই ছিল আমার স্বপ্ন। সেই বোস মানে হচ্ছে দ্য মেন ব্রাঞ্চ অফ এ ট্রি, এই ছিল আমার স্বপ্ন গাছেদের মাঝে। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, অল্টার্ড মিন্স কমপ্লিটলি চেঞ্জড। বাট দিস ওয়াজ মাই ড্রিম, ড্রিম মিন্স ফ্যান্টাসি, ইমাজিনেশন। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বোস, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, অল্টার্ড মিন্স কমপ্লিট চেঞ্জ। এই ছিল আমার স্বপ্ন, যে ফ্যান্টাসি আমার টোটাল আমার মানসিকতাকে, আমার আউটলুককে, আমার দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি পাল্টে দিয়েছে। When I came out of the oak wood, আমি যখন ওক বন থেকে বেরিয়ে এলাম, দ্যাট মিনস when my dream had shattered, when I came into reality and back to human company, অর্থাৎ মানব সঙ্গের কাছে এলাম, কি দেখলাম? My walk was the walk of a human child, আমার শিশু আমার সেই হিউম্যান চাইল্ডের মতোই আমার হাঁটা চলা সব কিছু আছে। অর্থাৎ মানুষের যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো মানব শিশু যেভাবে হাঁটে সেভাবেই আমিও হাঁটতে লাগলাম। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। This is highly suggestive and highly poetic expression in this poem. দেখো, the poet had a wonderful magical experience in the oak wood, and that magical experience simply altered the mind of the poet, really poke up his conscience, really broke off his scruple. He came to realize the mute sufferings of the tree. He became aware of the long forgotten relationship between man and trees. His heart became the heart of a tree. He started feeling the pangs, the sufferings, the torments, the miseries of the trees, and the nonchalant and the indifference attitude of the human beings, the so-called sophisticated human beings who are mainly responsible for the destruction of this environment. So, through this poem, the poet Ted Hughes wants to make us aware. So, this is the high time we should come forward and protect trees. So, a 16-year-old girl, Greta Thunberg, had vividly through his agitation, through her movement, through her agitation, had totally showed light on that issue. And I think we the human beings should come forward and protect our trees. We should nourish our trees for a better environment, and it is our duty. As we are having some good features of environment as because of our ancestors, I think it is our duty. We should have to create such a good atmosphere for the next generation so that they can live a happy and peaceful life with their greenery. আশা করি তোমরা কবিতাটা বুঝতে পারলে। অর্থাৎ কি দেখলাম যে মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। অর্থাৎ যখন তিনি মানব জগতে ফিরে এলেন, যখন তার ড্রিমটা শ্যাটার্ড হলো, স্বপ্নভঙ্গ হলো, তোমরা দেখতে পেলে সে শিশুটা আবার মানব শিশু হিসাবে আবার যখন হাঁটতে শুরু করলো, তার হাঁটা চলা সব কিছুই ছিল। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, দ্যাট পোর্শন ইজ ভেরি হাইলি সাজেস্টিভ, বিকজ এখানে সে বলতে চাইছে কবি যে তিনি যেন তার মধ্যে একটা এমপ্যাথি গ্রো আপ করলো, তিনি সমানুভূতিশীল হয়ে পড়লেন। কার প্রতি? তার নিজস্ব একান্ত আপন সেই বৃক্ষরাজি পরিবারগুলির প্রতি। অর্থাৎ তিনি বুঝতে পারলেন যে তাদেরও একটা প্রাণ আছে, তাদেরও একটা জগৎ আছে, তাদের যদি এক্সিস্টেন্স না থাকে এই মানব সভ্যতার কোনো এক্সিস্টেন্স থাকবে না। অর্থাৎ তিনি গাছেদের সঙ্গে তার যে একটা এমপ্যাথেটিক ফিলিং, একটা
কম্প্যাশনেট ফিলিং, একটা কম্প্যাশনেট বন্ডিং সৃষ্টি হলো, এবং সেই বন্ডিং যেন আমাদেরও অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল, বুঝিয়ে দিয়ে গেল। এবং তাই আশা করছি এই 22শে এপ্রিল ওয়ার্ল্ড আর্থ ডে বা বিশ্ব ধরিত্রী দিবস বা বসুন্ধরা দিবসের দিনে এই কবিতাটি বড়ই বেশি প্রাসঙ্গিক, এবং আগামী 2021-এর যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমি কতগুলো ইম্পর্টেন্স তোমাদের প্রশ্ন আমি তোমাদের বলছি, যে প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে, তোমরা একটু ফটফট করে লিখে নিতে পারো। যে হুইচ প্রমিস was to be made by the poet. Now I am going to write down a few questions, important questions for you. Which promise was to be made by the poet? Now look, the first question is, which promise was to be made by the poet? Number 2, what could happen if the poet fails to keep up the promise? What would happen if the poet fails to keep up the promise? Next question. What do you mean by the phrase "you do not blink an eye"? You do not blink an eye. What do you mean by the phrase "you do not blink an eye"? Next question. What do you mean by "I came twice awake"? I came twice awake. এই যে তোমরা দেখলে যে হোয়াট ডু মিন বাই দ্য আই কেম টুয়াইস অ্যাওয়েক, আমি এটা বলে দিলাম। হ্যাঁ, তোমাদের আরো কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি, বা তোমরা এই প্রশ্ন